স্টার্ট। সংস্কৃতের অনলাইন ব্যাচে আমার প্রত্যেক ছাত্রছাত্রীকে ওয়েলকাম। দেখো, সংস্কৃতের আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হলো কারক। কারক নিয়ে আমি আজকে আলোচনা করব। তো কারক কাকে বলে সেইটা আমি পরে বলব। শুধু একটা কথা বলতে পারি যে আমরা রান্না করতে গেলে যেমন আগুনের প্রয়োজন হয়, আগুন ছাড়া যেমন রান্না কখনোই সম্ভব না, ঠিক তেমনই আমরা যদি বাক্য তৈরি করতে যাই তাহলে বাক্য তৈরি করতে কিন্তু কারকের প্রয়োজন। কারক ছাড়া আমরা কখনোই বাক্য তৈরি করতে পারব না। এবার কারকটা কি, কাকে বলে, এটা পরে বলছি। কারক করতে গেলে প্রথমে তোমরা যেটা আগে সবার প্রথমে তোমাদের যেটা মনে রাখা দরকার সেটা হলো যে বাক্য থেকে তোমাকে কারকটা বের করতে দেবে, যে বাক্য থেকে যে শব্দের কারক বের করতে দেবে বা যে পদের কারক বের করতে দেবে, সেই পদের কারক বের করার আগে তুমি বাক্য থেকে সবার প্রথমে তোমার যেটা কাজ হলো সেটা হলো ক্রিয়া বের করা। তাহলে আমি কি বললাম, যে তোমাকে একটা বাক্য দিল যে রাম স্কুলে যায়, তাহলে তোমার কাজ কি? তোমার প্রথম কাজ, বাক্যের মধ্যে কি আছে না আছে কিচ্ছু তোমার দেখার দরকার নেই। তোমার প্রথম কাজ হলো বাক্যের ক্রিয়াটাকে খুঁজে বের করা। তাহলে বাক্যের মধ্যে যে ক্রিয়াটা রয়েছে সেই ক্রিয়াটা কি? রাম স্কুলে যায়। জানালাটা বন্ধ করবে, আওয়াজ আসছে। রাম স্কুলে যায়, তাহলে রাম স্কুলে যায় এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে ক্রিয়া, তাহলে কি ক্রিয়া হলো যায়। তাহলে আমার প্রথম কাজ, ছাত্র হিসাবে আমার প্রথম কাজ হলো বাক্য থেকে ক্রিয়া বের করা, আর ক্রিয়াটাকেই মূলত প্রশ্ন করা। বাক্যের অন্য কোনো পদকে কিন্তু প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। বাক্য থেকে ক্রিয়াটাকে বের করো আর ক্রিয়াটাকে মূলত প্রশ্ন করো। এবার ক্রিয়াটাকে প্রশ্ন করলে তুমি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে রাম স্কুলে যায়, এই বাক্যে ক্রিয়া কোনটা? স্বাভাবিকভাবে ক্রিয়া হলো যায়। যায় যদি ক্রিয়া হয় তাহলে যাইকে প্রশ্ন করো, কে যায়? কে যায়, কে দিয়ে প্রশ্ন করবে, শুধুমাত্র ক্রিয়াটাকে প্রশ্ন করো, অন্য কোনো পদকে কিন্তু এর সঙ্গে যুক্ত করবো না, শুধুমাত্র ক্রিয়াটাকে। কে যায়, অ্যান্সার রাম। তাহলে আমাকে দেখতে হবে কে দিয়ে যে প্রশ্নটা হলো, কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা কোন কারক? সেটা হলো কর্তৃকারক। কর্তৃকারককে সংস্কৃতে কি বলা হয়? প্রথমা বিভক্তি বলা হয়। এবার আমার একটু বলার আছে যে আমরা যে কারক করছি সেই কারকে দেখো, প্রথমে বললাম কর্তৃকারক। কর্তৃকারককে সংস্কৃতে বলা হয় প্রথমা বিভক্তি। মানে কেউ যদি বলে প্রথমা বিভক্তি তাহলে বুঝে নেবে ওটা কর্তৃকারকই বলছে, বা কেউ যদি বলে কর্তৃকারক তার মানে বুঝে নিতে হবে ওটা প্রথমা বিভক্তি বলছে। কর্মকারককে দ্বিতীয় বিভক্তি, করণকারককে তৃতীয় বিভক্তি, তারপর নিমিত্ত বা সম্প্রদান কারককে চতুর্থ বিভক্তি, অপদান কারককে পঞ্চমী বিভক্তি, সম্বন্ধ পদ যেটা সেটা হলো ষষ্ঠী বিভক্তি, আর অধিকরণ কারককে সপ্তমী বিভক্তি। ক্লিয়ার আশা করি এইটুকু। তাহলে কর্তৃকারকটা আমরা বুঝলাম যে কর্তৃকারক কাকে বলে। কর্তৃকারক হলো কি? কর্তৃকারক হলো ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলছে কর্তৃকারক। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলছে কর্তৃকারক। রোহিত ফুটবল খেলে। আচ্ছা,
এই বাক্যটার মধ্যে আজ প্রথমে তোমার কাজটা কি? আমি প্রথমে কি বলেছি? প্রথমে তোমার কাজ হলো কি, বাক্য থেকে ক্রিয়াটাকে খুঁজে বের করা। বের করো খুঁজে। রোহিত ফুটবল খেলে, তুমি দেখলে বাক্যটার মধ্যে ক্রিয়া হলো কি, খেলে। এবার খেলেটাকে তুমি প্রশ্ন করো, কে খেলে? অটোমেটিক উত্তরটা বেরিয়ে আসছে কে? রোহিত। তাহলে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, সেটা হলো কর্তৃকারক বা প্রথমা বিভক্তি। তাহলে কর্তৃকারক বা প্রথমা বিভক্তি আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা আসবো কর্মকারক। কর্মকারক কাকে বলে? ক্রিয়াকে, আবার বললাম যে প্রথম কাজ হলো তোমার ক্রিয়াটাকে বের করা। বাক্য থেকে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্মকারক। কি বা কাকে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে? তাহলে রোহিত ফুটবল খেলে, তাহলে প্রথম কাজ কি? তোমার ক্রিয়াটাকে বের করো। তাহলে ক্রিয়াটাকে তোমাকে বের করতে যখন বললাম, তাহলে ক্রিয়াটাকে বের করো। রোহিত ফুটবল খেলে, এখানে ক্রিয়া কোনটা? খেলে। এবার খেলাটা বের করলে, এবার খেলাটা বের করে খেলেকে প্রশ্ন করো, কি খেলে? কি খেলে? তাহলে কি দিয়ে প্রশ্ন করলে? কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু কর্মকারক। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তরটা কি? কি খেলে? উত্তর ফুটবল খেলে। শুধুমাত্র ক্রিয়া বের করবে আর ক্রিয়াটাকে প্রশ্ন করবে, অন্য কাউকে প্রশ্ন করবে না। কি খেলে? কি দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা কি? কর্মকারক। কর্মকারক মানে দ্বিতীয়া বিভক্তি। আর একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ ধরো রাম রাবণকে হত্যা করেছে। এই যে লাইনটা, রাম রাবণকে হত্যা করেছে, তোমার কাজ কি? প্রথমে ক্রিয়াটাকে খুঁজে বের করা। বের করলে ক্রিয়াটাকে খুঁজে, এখানে ক্রিয়া কোনটা? এখানে ক্রিয়া করা হলো হত্যা করা। এবার তুমি প্রশ্ন করো, কাকে হত্যা করেছে? অ্যান্সার বেরিয়ে আসবে কি? রাবণ। রাবণকে হত্যা করেছে। তাহলে আমি কিন্তু এটা বললাম না রাম কাকে হত্যা করেছে, এরকম বললাম না, এটা বললে হবে না। আমি কি বলেছি? ক্রিয়া বের করো, ক্রিয়াটাকে শুধুমাত্র প্রশ্ন করো। কথাটা বোঝার চেষ্টা করবে, আমি বারবার প্রথম থেকে একই কথা বলে আসছি। কাকে হত্যা করেছে, কাকে হত্যা করেছে, শুধু ক্রিয়াটাকে বের করলাম। রাম রাবণকে হত্যা করেছে, এখানে ক্রিয়া হলো হত্যা করা। তারপর বললাম কাকে হত্যা করেছে। যখনই কাকে দিয়ে প্রশ্ন করলাম তখনই কিন্তু উত্তর বেরিয়ে আসলো রাবণকে। তো রাবণটা এখানে কোন কারক? কর্মকারক। তাহলে কি কর্মকারক কাকে বলে? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্মকারক। নেক্সট হলো করণকারক। করণকারক কাকে বলে? ক্রিয়াকে দ্বারা দিয়া কর্তৃক প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো করণকারক। দ্বারা দিয়া কর্তৃক, তাহলে দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করে যে উত্তর পায় সেটা করণকারক যদি হয়, তাহলে তার উদাহরণ একটা দেওয়া যায়। রাম রাবণকে বাণের দ্বারা হত্যা করেছে। প্রশ্ন করো, আবার তুমি কি প্রথম কাজ কি? ক্রিয়াটাকে বের করো। এখানে ক্রিয়া কোনটা? হত্যা করা। বের করলে তারপরে প্রশ্ন করো, কিসের দ্বারা হত্যা করেছে? এই যে দ্বারা, কিসের দ্বারা? আমি কি বলেছি? করণকারক কাকে বলেছি? ক্রিয়াকে দ্বারা দিয়া কর্তৃক প্রশ্ন করতে হবে। তাহলে দ্বারা দিয়া কর্তৃক যখন প্রশ্ন করতে হবে, তাহলে প্রশ্ন করো কিসের দ্বারা হত্যা করেছে? অ্যান্সার বাণের দ্বারা। তাহলে বাণটা এখানে কি? করণকারক। বাণটা এখানে কি? করণকারক। অর্থাৎ করণকারক মানে তৃতীয় বিভক্তি। তাহলে এখানে কি বললাম? এখানে আমরা কর্তৃকারক শিখলাম, কর্মকারক শিখলাম, করণকারক শিখলাম। কর্তৃকারক কি? ক্রিয়াকে, ভালো করে শোনো, ক্রিয়াকে কে বা কারা। কর্মকারক কি? বলো, কর্মকারক কি? ক্রিয়াকে কি বা কাকে। করণকারক কি? বলো মনে মনে, করণকারক কি? ক্রিয়াকে দ্বারা দিয়া কর্তৃক প্রশ্ন করতে হবে। ব্যাস, তাহলে আমাদের তিনটা কারক হলো। নেক্সট আমার কাজ কি? নেক্সট হলো নিমিত্ত কারক বা সম্প্রদান কারক।
নিমিত্ত কারক কি? ক্রিয়াকে জন্য দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো নিমিত্ত কারক। ক্রিয়াকে জন্য দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কি? নিমিত্ত কারক। জন্য দিয়ে প্রশ্ন করে, তাহলে জন্য দিয়ে যদি প্রশ্ন করা যায় তাহলে একটা উদাহরণ, যে ধরো এখনকার একটা উদাহরণ দেওয়া যায়, দুস্থদের চাল দান করার জন্য তুমি কি করলে? দুস্থদের, ধরো বলা হলো একটা উদাহরণ, যে দুস্থদের চাল দানের জন্য, দুস্থ ব্যক্তিদের চাল দানের জন্য একটা সভার আয়োজন করা হলো, বা দুস্থদের চাল ডাল দানের জন্য ডাকা হলো। এটা ভালো হবে, দুস্থদের চাল ডাল দেওয়ার জন্য ডাকা হলো। এবার তোমার কাজ কি? তোমার কাজ প্রথমে ক্রিয়া বের করা। ক্রিয়া বের করো। তাহলে দুস্থদের চাল ডাল দেওয়ার জন্য ডাকা হলো, দরিদ্র দুস্থদের। তাহলে এখানে ক্রিয়া কোনটা? এই বাক্যের মধ্যে প্রথম কাজ হলো ক্রিয়া বের করো। এই বাক্যে ক্রিয়া কোনটা? এই বাক্যে ক্রিয়া হলো ডাকা হলো। ক্রিয়া হলো ডাকা হলো। কিসের জন্য ডাকা হলো? কিসের জন্য ডাকা হলো? চাল ডাল দেওয়ার জন্য। তাহলে এই জন্য দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কি? নিমিত্ত কারক। আচ্ছা, নিমিত্ত কারক বা সম্প্রদান কারক বলেছিলাম। সম্প্রদান কারক কাকে বলে? কোনো কিছু একেবারে দান করে দেওয়াকে বলা হয় কি? সম্প্রদান কারক। একেবারে নিঃস্বার্থভাবে একেবারে দান করাকে। যেমন ধরো নিঃস্বার্থ দান কাকে বলে? তুমি ভাবো, তুমি ভিখারিকে ভিক্ষা দিয়েছো। আজ পর্যন্ত ভিখারিকে কত টাকা ভিক্ষা দিয়েছো? আজ পর্যন্ত ভিখারিকে কত টাকা ভিক্ষা দিয়েছো এসব বলতে পারবে? বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ তোমার ওখানে ওই দানের মধ্যে কোনো স্বার্থ ছিল না, তুমি মনে রাখোনি। কেন মনে রাখোনি? কারণ নিঃস্বার্থভাবে তুমি ওটা দান করেছো। এই নিঃস্বার্থভাবে যে দান, কোনো একেবারে দান মানে তুমি এটা একবারে দান করে দিয়েছো, তুমি ওটা ফিরে পাওয়ার আশা করনি যে আমি দুদিন পরে ভিখারির সাথে দেখা হবে এবং তার কাছ থেকে বলবো যে ভাই আমি তোকে 2 টাকা দিয়েছিলাম বা 5 টাকা দিয়েছিলাম, দে আছে টাকাটা, স্কুলের পাশে এর আগের দিন দিয়েছিলাম, আজকে দে। এরকম কিন্তু মেন্টালিটি নিয়ে তুমি কিন্তু তাকে দান করো। ভিখারিকে ভিক্ষা দেওয়ার পর তুমি কিন্তু ভুলে যাবে। তাহলে ভিখারিকে ভিক্ষা দেওয়া, যা পিতা তার কন্যাকে যেমন সম্প্রদান করে পাত্রের হাতে, সেইটা একবারে দান করে দেয়। পিতা কিন্তু কখনোই বলে না যে তোমাকে আজকে আমার কন্যাকে সম্প্রদান করলাম, তুমি 10 দিন পরে আবার আমাকে ফিরে দিয়ে যাবে। এরকম বলে কি? কখনোই এরকম কিন্তু বলে না। তাহলে যে দান একেবারে করে দেওয়া হয় সেটাকে বলছে সম্প্রদান কারক। ক্লিয়ার? কিন্তু সম্প্রদান কারককে আলাদা কারকের মর্যাদা দেওয়া হলো না কেন? প্রশ্নটা এখানে। নিমিত্ত কারক আর সম্প্রদান কারক একই রাখা হলো। তার কারণ হলো পৃথিবীতে এমন কোনো দান নেই যেটা নিঃস্বার্থ। তুমি যদি একটু ভালোভাবে দেখো, তোমরা ভিখারিকে দান করতে তোমার ভালো লেগেছে বলে তুমি ভিখারিকে দান করেছো, তোমার মনে শান্তি পেয়েছো বা তোমার ভালো লেগেছে, বা তুমি মনে মনে ভেবেছো যে আমি ভগবান আমাকে বা আমার পুণ্য হবে, বা আমি ভগবান আমাকে দেখবে, আমি ভিখারিকে দেখবো, আমি ভগবান আমাকে দেখবে, বা কোনো না কোনো একটা মনোকামনা বা বাসনা বা মনের ভালো লাগা কিছু না কিছু একটা ছিল, অর্থাৎ ওর মধ্যে স্বার্থ লুকিয়েছিল। পিতা যখন তার কন্যাকে সম্প্রদান করে তখন কিন্তু পিতা এরকম ভাবে ভাবে যে সে বাড়ি থেকে রাস্তায় বেরালো আর যে ছেলেটাকে পেলো সেই ছেলেটাকে ধরে নিয়ে এসে বললো বাবা তুই বিয়ে করা আমার মেয়েটাকে, এরকম কিন্তু বলে না। পিতা যখন তার কন্যাকে সম্প্রদান করে তার আগে দেখে নেয় যে ছেলেটা কেমন, সেই ছেলেটা কতটা এডুকেটেড, তার প্রপার্টি কত, বা আদার্স তার চরিত্র কত, কি মানে সবকিছু তার দেখে কিন্তু তারপরে কিন্তু পিতা তার কন্যাকে সম্প্রদান করে। তাহলে পিতার ওখানে স্বার্থ থাকে। তাহলে পৃথিবীর কোনো দানই কিন্তু একেবারে নিঃস্বার্থ হয় না, স্বার্থ একটু না একটু লুকিয়ে থাকেই। যেহেতু পৃথিবীর কোনো দানের মধ্যে নিঃস্বার্থতা থাকে না বা নিঃস্বার্থ কোনো দানই নেই পৃথিবীতে, সেই জন্য সম্প্রদান কারককে আলাদা কারকের মর্যাদা দেওয়া হয়নি।
অর্থাৎ সম্প্রদান কারক আর নিমিত্ত কারক একই, যেটাকে বলা হচ্ছে চৌত্র। ক্লিয়ার? বোঝা গেল? লাইটটার প্রয়োজন আছে? এবার আসছে জানাটা প্রয়োজন হয়। তাহলে আমাদের নিমিত্ত কারক বা সম্প্রদান কারক হলো, নিমিত্ত কারক বা সম্প্রদান কারক হলো। এরপরে হবে কি? এরপরে হলো আমাদের অবদান কারক। অবদান কারক কাকে বলে? ক্রিয়াকে হতে থেকে চেয়ে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলছে অবদান কারক। হতে থেকে, যেমন ধরো সহজ একটা, গাছ থেকে পাতা পড়লো, প্রথম কাজ কি? ক্রিয়া বের করা। ক্রিয়া বের করলে ক্রিয়াটা কি? পড়লো। কোথা থেকে পড়লো? গাছ থেকে। তাহলে গাছটা এখানে কি? অবদান। ক্লিয়ার? নেক্সট হলো সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ কাকে বলে? প্রথম আগে জানতে হবে সম্বন্ধ পদ কাকে বলে। যখন বিশেষের সঙ্গে র বা এর যুক্ত থাকবে, যখন বিশেষের সঙ্গে র বা এর যুক্ত থাকবে এবং ক্রিয়ার সঙ্গে যার কোনো সম্পর্ক থাকবে না, তখন সেটা হবে সম্বন্ধ পদ। যেমন ধরো আমি বললাম, এখানে ধরো লিখলাম রামের কলম। রামের কলম, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যতে ক্রিয়াপদ আছে? খেয়াল করে দেখো তো ক্রিয়াপদ আছে কিনা। এই বাক্যতে কোনো ক্রিয়াপদ নেই। রামটা কি? একটা নাম বোঝাচ্ছে। তো রামটা যেহেতু একটা নাম বোঝাচ্ছে সেহেতু এটা কি? এটা হলো বিশেষ্য। তাহলে রামটা যেহেতু একটা নাম বোঝাচ্ছে, সেহেতু নাম যেহেতু বোঝাচ্ছে সেহেতু এটা একটা কি? এটা একটা বিশেষ্য। বিশেষ্যের সঙ্গে কি থাকবে? র বা এর। দেখো র যুক্ত আছে, র বা এর। এই যে র, দেখতে পাচ্ছ? র। বিশেষের সঙ্গে র বা এর যুক্ত থাকবে, কিন্তু ক্রিয়ার সঙ্গে যার কোনো সম্পর্ক থাকবে না। দেখো ক্রিয়া নেই, এই বাক্যে কোনো ক্রিয়া আছে? ক্রিয়া নেই, তাকে বলছে সম্বন্ধ পদ। অর্থাৎ র বা এর থাকবে। রামের কলম, আমার বাড়ি, আমার, আমার, আমার সঙ্গে র যুক্ত আছে, তাহলে আমারটা হলো কি? সম্বন্ধ পদ। তাহলে এই যে রামের, এটা হলো সম্বন্ধ পদ। কেন সম্বন্ধ পদ বলছে? কারণ এই র বা এর কি করছে? এই র বা এর এই দুটো পদের মধ্যে, এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এই দুটো পদের মধ্যে যোগ সাধন করছে র বা এর। এই র বা এর কি করছে? দুটো পদের মধ্যে যোগ সাধন করছে, সম্পর্ক তৈরি করছে, সম্বন্ধ তৈরি করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে। আর এই রটা কার সঙ্গে যুক্ত? আগের পদের সঙ্গে, এই জন্য এটাকে বলছে সম্বন্ধ পদ। ক্লিয়ার? তাহলে সম্বন্ধ পদ কাকে বলছে? বিশেষের সঙ্গে র বা এর যুক্ত থাকবে এবং ক্রিয়ার সঙ্গে যার কোনো সম্পর্ক থাকবে না। দেখো এখানে ক্রিয়াপদ দেয় এই বাক্যে, রামের কলম আছে, ক্রিয়াপদ নেই, এবং ক্রিয়ার সঙ্গে যার কোনো সম্পর্ক থাকবে না তাকে বলছে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ কে বলা হচ্ছে? ষষ্ঠী পদ। তাহলে রামের কলম, আমার বাড়ি, আমার গাড়ি, রোহিতের বন্ধু, হ্যাঁ, তোমার বই, এগুলো সবই কি? সম্বন্ধ পদ। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে একটা কথা বলা যায়, সম্বন্ধ পদকে সেই জন্য বলা হচ্ছে অকারক বলা হচ্ছে। কারক কেন বলা হচ্ছে না? তার কারণটা দেখো। কারক করতে গেলে প্রথম কাজ কি? আমি শিখিয়েছি কারক করতে গেলে প্রথম কাজ। কারক করতে গেলে প্রথম কাজ হলো তোমার কি করতে হবে? তোমাকে বাক্য থেকে আগে ক্রিয়াটাকে বের করতে হবে এবং ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। ক্রিয়াকে প্রশ্ন করে যে উত্তর পাবে, মানে যে পদটা তোমার আসবে, যে উত্তর পাবে সেটা হলো সেই কারক। তাহলে পদের সাথে এখানে কি কার সম্পর্ক? তুমি কারক বের করতে হলে প্রথম কি করছো? বাক্য থেকে ক্রিয়া বের করছো, আর ক্রিয়া বের করে তারপরে পদটার তুমি কারকটা বের করছো, প্রশ্ন করছো। ক্রিয়া বের করে ক্রিয়াকে প্রশ্ন করছো, তারপরে সেই পদটা বের করছো। তাহলে এখানে পদের সাথে কার সম্পর্ক রয়েছে? ক্রিয়ার সম্পর্ক রয়েছে। আমি কারক করতে গিয়ে দেখছি সম্বন্ধ পদের আগে অবধি, সম্বন্ধ পদের আগে অবধি আমরা কি করতে দেখছি? সম্বন্ধ পদের আগে অবধি আমরা দেখছি কারক করতে গিয়ে সম্বন্ধ পদের আগে যতগুলো কারক করলাম সেখানে দেখলাম
যে আমাকে ক্রিয়া বের করতে হচ্ছে, আর ক্রিয়াকে প্রশ্ন করে আমাকে কিন্তু কারক বের করতে হচ্ছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, ক্রিয়ার সঙ্গে পদের কিন্তু একটা সম্পর্ক আছে। কারক বের করতে গেলে ক্রিয়ার সঙ্গে পদের কিন্তু একটা সম্পর্ক আছে। এই যে ক্রিয়ার সাথে যে পদের যে একটা সম্পর্ক আছে, এটাকেই বলছে কারক। এই সম্পর্ককে বলা হচ্ছে অন্বয়। অন্বয় অন্বয় অনয় বয়ে অন্তস্থ অন্বয়, অন্বয়কেই বলা হচ্ছে সম্পর্ক। তাহলে আমি কারক কাকে বলে বলবো, আমি কারক কাকে বলবো, যে পদের সঙ্গে ক্রিয়ার যে অন্বয় তাকেই বলছে কারক। তাহলে আমি কারক কাকে বলে প্রথমে কেন বলিনি, কারণ তখন বললে তোমার মনে হবে বইয়ের ভাষা দিয়ে দেওয়া হয়েছে। বইয়ের ভাষাটাও কিন্তু, বইয়ের যে ভাষা সেটা কিন্তু যাতে সহজ হয় বা যেটা বুঝতে সুবিধা হয় সেই জন্য কিন্তু এসে এখন বলা যে দেখো প্রত্যেকটা কারক করতে গেলে তোমাকে কি করতে হচ্ছে, আগে ক্রিয়া বের করতে হচ্ছে আর ক্রিয়াকে প্রশ্ন করতে হচ্ছে, দিয়ে ওই পদে তুমি কারক বের করতে হবে। তাহলে ক্রিয়ার সাথে কার সম্পর্ক এখানে রয়েছে, ক্রিয়ার সাথে পদের সম্পর্ক রয়েছে। যেহেতু ক্রিয়ার সাথে পদের অন্যায় রয়েছে তখন সেটাকে আমরা কারক বলছি। তার মানে কারক কাকে বলে, ক্রিয়ার সাথে পদের যে অন্যায় তাকে বলছে কারক। কিন্তু এখানে বাক্যে রামের কলম, এখানে কোনো ক্রিয়া আছে, কোনো ক্রিয়া নেই। তাহলে ক্রিয়ার সাথে এখানে পদের কোনো সম্পর্ক নেই, আছে কি, কোনো সম্পর্ক নেই। সেই জন্য কিন্তু এখানে বলা হচ্ছে এটাকে অকারক। কারকে ক্রিয়ার সাথে সম্পর্ক থাকবেই থাকবে, কিন্তু যেহেতু এখানে ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই সেই জন্য এটাকে বলা হচ্ছে অকারক। সম্বন্ধ পদের আরেক নাম হলো অকারক, যেটাকে বলা হচ্ছে ষষ্ঠী বেদ। ক্লিয়ার? লাস্ট হলো অধিকরণ কারক। অধিকরণ কারক মানে কি, সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি বা অধিকরণ কারক কাকে বলে, ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলছে অধিকরণ। ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলছে অধিকরণ কারক। কোথায় দিয়ে প্রশ্ন করে, বাঘ বনে বাস করে, তাহলে এখানে তোমার কাজ কি, ক্রিয়া বের করা। ক্রিয়াটা কি, বাস করে, বাস করাটা ক্রিয়া। কোথায় বাস করে, কোথায় দিয়ে প্রশ্ন করো, কোথায় বাস করে, অ্যান্সার বন, বনটা হলো অধিকরণ। ক্লিয়ার? আবার স্থান কাল পাত্র বোঝালে অধিকরণ করা হয়। স্থান বলতে কলকাতায় আমার ভাই গেছে, কাল বলতে তোমার ধরো গ্রীষ্মকাল বর্ষাকাল, সময় স্থান কাল পাত্র সময়। পাত্র বলতে হাড়িতে ভাত আছে, বালতিতে জল আছে, হাড়ি বালতি গামলা এগুলোকে বোঝায় পাত্র। এগুলো বোঝালেও অধিকরণ কারক। এটা আমরা কারকের মানে একটা প্রথম যে ধারণা সেইটা কিন্তু আমরা নিলাম। কারকের একটা মানে প্রাথমিক ধারণা আমরা এখানে কিন্তু এটা নিলাম, যে কর্তৃকারক থেকে অধিকরণ কারক অবধি একটা প্রাথমিক ধারণা নিলাম। এইবার আমরা কিন্তু ডিটেলসে যাব। আজকে আমরা প্রথমে আলোচনা করব কর্তৃকারক। মানে কর্তৃকারক মানে সংস্কৃতে কর্তৃকারক, যেটা প্রথমা বিভক্তি বলা হচ্ছে। কর্তৃকারক অর্থাৎ প্রথমা বিভক্তি বলা হচ্ছে। কি বলা হচ্ছে, প্রথমা বিভক্তি। তাহলে কর্তৃকারক, কর্তৃকারক মানে প্রথমা বিভক্তি। কি বলা হচ্ছে, কর্তৃকারক অর্থাৎ প্রথমা বিভক্তি। তাহলে কর্তৃকারক অর্থাৎ প্রথমা বিভক্তি, এই যে প্রথমা বিভক্তির মধ্যে প্রথমে কি আছে, স্বতন্ত্র কর্তা। এক নম্বরে রয়েছে স্বতন্ত্র কর্তায় প্রথমা। স্বতন্ত্র কর্তায় প্রথমা এক নম্বরে রয়েছে স্বতন্ত্র কর্তায় প্রথমা। দেখো স্বতন্ত্র কর্তায় প্রথমা, দেখো স্বতন্ত্র কর্তায় প্রথমা। এই যে স্বতন্ত্র কর্তায় প্রথমা, এই যে নামকরণের মধ্যেই কিন্তু তোমার এই কারকটা লুকিয়ে আছে। কর্তৃকারক প্রথমে আমরা আলোচনা করব কি কর্তৃকারক। দেখো সংস্কৃতে কারকের একটা প্রাথমিক ধারণা নিলাম।
এবার সংস্কৃতে কি হয় কর্তৃকারক, কর্মকারক, কর্মকরণকারক, এই যে কারকগুলো আছে সেগুলোর প্রত্যেকটার কিন্তু অনেক ভাগ রয়েছে। কর্তৃকারক কিভাবে কর্তৃকারক হয়, ঠিক আছে, বা প্রথমা বিভক্তি হয়। কর্তৃকারক মানে প্রথমা বিভক্তি। কিভাবে প্রথমা বিভক্তি হয়? তার প্রথম হলো স্বতন্ত্র কর্তাই প্রথম। স্বতন্ত্র দন্ত শয়ে বয়, দন্ত শয়ে বয় স্বতন্ত্র। স মানে কি? স মানে নিজ, স মানে নিজ, তন্ত্র মানে প্রাধান্য। স্বতন্ত্র কর্তা, যেখানে কর্তার নিজের প্রাধান্য রয়েছে, যে কাজে কর্তার নিজের প্রাধান্য রয়েছে, যে কাজ কর্তা নিজেই যে কাজটা করে, অর্থাৎ যে কাজে কর্তার নিজস্ব প্রাধান্য হয়েছে। স মানে নিজ, নিজ প্রাধান্য। স্বতন্ত্র কথার অর্থ হলো নিজ প্রাধান্য। কথা বোঝা গেল? স মানে নিজ, তন্ত্র মানে প্রাধান্য। তাহলে যে কাজ করতে কর্তার নিজস্ব প্রাধান্য রয়েছে তাকেই বলছে স্বতন্ত্র কর্তার প্রথম। সাপোজ ধরলাম রোহিত ভাত খাচ্ছে। তাহলে রোহিত যে ভাত খাচ্ছে, তা রোহিতের ভাত খাওয়াটা কেউ তাকে খাইয়ে দিচ্ছে না, রোহিত নিজে নিজে খাচ্ছে। তো অবশ্যই রোহিত নিজে নিজে খাচ্ছে। তা রোহিত যে ভাত খাচ্ছে, ভাত খাওয়াটা একটা কাজ, তাই সেই কাজে রোহিতের নিজের প্রাধান্য রয়েছে, সেই জন্য এটা কি স্বতন্ত্র কর্তাই। ছাত্র বই পড়ছে, আরেকটা কথা, ছাত্র বই পড়ছে। ধরো ছাত্র বই পড়ছে, তাহলে কি হবে? ছাত্র যে বই পড়ছে, তাহলে ছাত্র নিজে নিজে পড়ছে না কেউ তাকে পড়িয়ে দিচ্ছে? ছাত্র নিজে নিজে বই পড়ছে। ছাত্র বই পড়ছে, তাহলে ছাত্র নিজে নিজেই পড়ছে, কেউ তাকে পড়িয়ে দিচ্ছে না। তাহলে ছাত্র বই পড়ছে, এখানে কি ক্রিয়া কোনটা? পড়াটা। তাহলে পড়াতে ছাত্রের মানে ছাত্র যে কাজটা করছে, ছাত্র পড়ছে, পড়ার যে কাজটা সেটা ছাত্র নিজে নিজে করছে, অর্থাৎ সেই কাজের মধ্যে তার নিজস্ব প্রাধান্য রয়েছে, অর্থাৎ নিজের প্রাধান্যযুক্ত কাজকেই বলছে স্বতন্ত্র কর্তাই প্রথম। সাপোজ ধরো বললাম রাম পঠতি, রাম পঠতি, বোঝা যাচ্ছে? রাম পঠতি, এই যে রাম যে পড়ছে, নিজে পড়ছে, কেউ তাকে তো পড়িয়ে দিচ্ছে না। পড়িয়ে দিচ্ছে কি? তাহলে নিজেই পড়ছে। তাহলে যে রাম যে পড়ছে, সেই পড়ার যে কাজ, সেই কাজের মধ্যে তার নিজস্ব প্রাধান্য রয়েছে, মানে নিজেই কাজটা করছে, কেউ তাকে করিয়ে দিচ্ছে না। এটাকে বলছে স্বতন্ত্র কর্তায় প্রথম। রাম যেহেতু এই কাজটা নিজেই করছে, এটাকে বলছে স্বতন্ত্র কর্তায়। ক্লিয়ার? তাই জন্য আমি বললাম যে নামের মধ্যেই কিন্তু কারকটা লেখা আছে। কারকটা কিন্তু মানে কারকটা তোমার কিন্তু নামটা যদি মনে রাখতে পারো, নামের মধ্যেই তুমি কারকটা পেয়ে যাবে। স মানে নিজ, তত্ত্ব মানে প্রাধান্য, এটাকে বলছে স্বতন্ত্র কর্তায় প্রথম। তাহলে আমার কিসের নিচে দাগ থাকবে? রামের নিচে দাগ। আমার কি লিখতে হবে? তখন আমাকে লিখতে হবে যে কি এই স্বতন্ত্র কর্তায় প্রথম। ক্লিয়ার? এবার নেক্সট হলো অব্যয়যোগে প্রথম। অব্যয়যোগে প্রথম, অব্যয়যোগে প্রথমে বোঝার আগে অব্যয় কাকে বলে সেটা বুঝতে হবে। অব্যয়, অব্যয়, অব্যয়টাকে ভাঙো। অব্যয়, অ প্লাস ব্যয় দিয়ে হচ্ছে অব্যয়। অ মানে অব্যয়, ব্যয় মানে খরচ। তার মানে কি? অখরচ। অখরচ মানে যার খরচ নেই। স্যার শব্দ বা পদের আবার কি খরচের ব্যাপার আছে? তার মানে বলতে চাইছে যে সমস্ত পদ কোনো অবস্থাতেই পরিবর্তিত হয় না, সে লিঙ্গ হোক, বচন হোক, তোমার হলো যে লিঙ্গ, বচন, পুরুষ যাই হোক না কেন, হ্যাঁ, এক বচন হোক, দ্বি বচন হোক, বহু বচন হোক, পুংলিঙ্গ হোক, স্ত্রীলিঙ্গ হোক, বা পুরুষ প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম, যে অবস্থাতেই পড়ুক না কেন, কিন্তু সেই শব্দ বা পদের কোনো পরিবর্তন হয় না। যে সমস্ত শব্দ বা পদের কোনো পরিবর্তন হয় না তাকে বলছে অব্যয়। অব্যয় তাহলে কাকে বুঝলাম? অব্যয়ের মধ্যে কিন্তু তার সংজ্ঞা অ যুক্ত ব্যয়। অব্যয় মানে খরচ নেই, মানে খরচ বলতে এখানে তার শব্দ বা পদের খরচ না, এখানে পরিবর্তন না হওয়াকে বোঝাবে। অর্থাৎ যে সমস্ত শব্দ বা পদ কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না, সে লিঙ্গ, বচন, পুরুষ বা কোনো অবস্থাতে। যেমন একটা উদাহরণ দিই, ভিক্ষা। পুংলিঙ্গে ভিক্ষা কি হবে? ভিক্ষাই হবে। স্ত্রীলিঙ্গে ভিক্ষা কি হবে? ভিক্ষাই হবে। বা
এক বচনে ভিক্ষা কি হবে? ভিক্ষাই হবে। দ্বিবচন, বহুবচন। তাও ধরো বললাম যে তারপর, তারপর কি হবে? পুংলিঙ্গে তারপর কি হবে? তারপরই হবে। স্ত্রীলিঙ্গে কি হবে? তারপরই হবে। তার মানে কি, যে সমস্ত পদ বা শব্দকে কোনো অবস্থায় পরিবর্তন তাকে বলছে অব্যয়। ক্লিয়ার? অব্যয় জিনিসটাকে বুঝতে পারলাম। তাহলে এবার আমার আসছে দ্বিতীয়, অব্যয় যোগে প্রথম। অব্যয় যোগে প্রথমটা কি? এখানে আমাদের সংস্কৃতে কিন্তু অব্যয়ের কথা বলেছে কি? তিনটে অব্যয়: ইতি, সাম্প্রতম, অসাম্প্রতম। ইতি, সাম্প্রতম, অসাম্প্রতম। ইতি, সাম্প্রতম, সাম্প্রতম মানে উচিত, অসাম্প্রতম মানে অনুচিত। এই তিনটে অব্যয়ের কথা বলি। এই তিনটে অব্যয় যদি বাক্যের মধ্যে তুমি দেখতে পেয়ে যাও, তাহলে যেটা থাকবে সেটা অব্যয় যোগে তোমার প্রথম। সাপোজ ধরো উদাহরণ আছে, দশরথ ইতি খ্যাত রাজা আসিত। সাপোজ ধরো লেখা আছে, দশরথ ইতি খ্যাত রাজা আসিত। রাজা আসিত হলো দশরথের নাম নিচে। এই বাক্যতে আমি কি দেখতে পাচ্ছি? এই বাক্যতে আমি অব্যয় দেখতে পাচ্ছি। আচ্ছা, অব্যয় কোনটা? অব্যয় ইতি। আমি কি বলেছি? তিনটে অব্যয়: ইতি, সাম্প্রতম, অসম্প্রতম। তাহলে ইতি এখানে আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি কি লিখবো? এখানে লিখে দেবো ইতি। দশরথের নিচে রাখ। দশরথ চাইছে কোন কারক? তাহলে আমি লিখবো ইতি অব্যয় যোগে প্রথম। অব্যয় যোগে প্রথম। ইতি অব্যয় যোগে। ক্লিয়ার? সাপোজ ধরো এখানে ইতি নাই, এখানে আছে দশরথ সাম্প্রতম। ধরো সাম্প্রতম রয়েছে। হ্যাঁ, সাম্প্রতম ধরো। তো সাম্প্রতম দিয়ে একটা বাক্য বলি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। ধরো এখানে সাম্প্রতম বলছে, এই যে দেখো এখানে বলছে বীজ বৃক্ষ অপি সংবর্ধ স্বয়ং ছেত্তু অসাম্প্রতম। অসাম্প্রতম। সাপোজ ধরো এই বাক্যটা তুমি মানে বুঝতে পারো, কিন্তু এটুকু দেখতে পেয়েছো যেখানে অসাম্প্রতম রয়েছে। তাহলে এখানে কি লিখবে তুমি? অসাম্প্রতম অব্যয় যোগে প্রথম। আর যদি বাক্যের মধ্যে সাম্প্রতম থাকে, তাহলে লিখবো সাম্প্রতম অব্যয় যোগে প্রথম। আর যদি বাক্যের মধ্যে ইতি থাকে, তাহলে লিখবো ইতি অব্যয় যোগে প্রথম। ইতি, সাম্প্রতম, অসাম্প্রতম। সাম্প্রতম মানে উচিত, অসাম্প্রতম মানে অনুচিত। এই তিনটে অব্যয়ের মধ্যে কোন একটা অব্যয় যদি আমরা বাক্যের মধ্যে দেখতে পাই, সেই অব্যয় যোগে প্রথম। ক্লিয়ার? নেক্সট হলো কি? সম্বোধনে প্রথম। সম্বোধনে প্রথম। সম্বোধন, আমরা যে সম্বোধন করি, সম্বোধন আমরা যখন এই ছাত্ররা যে ডাকে যে স্যার, স্যার বলে সম্বোধন করি। আমরা বাড়িতে বাবা কি বলি? পিতাশ্রী, মাতাশ্রী বা মা, বাবা, এই যে সম্বোধন করছি। গুরুজন ব্যক্তিকে মহাশয়, এই যে সম্বোধন করছি। ভগবানকে ডাকছি হে ঈশ্বর, আর বলছি হে আল্লাহ, এই যে সম্বোধন করছি। এই যে সম্বোধন গুলো করছি, এই সম্বোধনে কি হয়? প্রথমে ব্যক্তি। ক্লিয়ার? আর সম্বোধন যখন হবে তখন কিন্তু যে সম্বোধন, ধরো বললাম হে ঈশ্বর আমাকে রক্ষা করো, হে ঈশ্বর মাং রক্ষ, ধরো এটা বললাম, তাহলে কি হবে? হে ঈশ্বর বললাম, হে ঈশ্বরের পর একটা বিস্ময়বোধক চিহ্ন হবে, তারপরে মাং রক্ষ। এই যে বিস্ময়বোধক চিহ্ন, এই বিস্ময়বোধক চিহ্ন থেকে আমরা বুঝতে পারবো কিন্তু এটা সম্বোধন করা। তাহলে সম্বোধনে প্রথম। তাহলে নেক্সট কি? সম্বোধনে প্রথম। অর্থাৎ আমি এখানে কি বুঝছি? কর্তৃকারকে কত রকম ভাবে হয়। প্রথমে বুঝলাম কি? স্বতন্ত্র কর্তার প্রথম। স্বতন্ত্র মানে যে কাজে কর্তা নিজের প্রাধান্য থাকে। তারপরে কি বুঝলাম? অব্যয় যোগে প্রথম। অব্যয় যোগের মধ্যে ইতি, সাম্প্রতম, অসাম্প্রতম। ইতি, সাম্প্রতম, অসাম্প্রতম। এই তিনটে অব্যয়ের মধ্যে কোন একটা অব্যয় যদি আমরা বাক্যের মধ্যে দেখতে পেয়ে যাই, তখন সেটাকে বলবো কি?
সেই অব্যযোগে প্রথমা। নেক্সট কি দেখলাম? সম্বোধনে প্রথমা। সম্বোধনে প্রথমা দেখো এখানে শীতে, এখানে দেখো একটা বলছি, শীতে শীতে কথম রোদিসি। হ্যাঁ, কথম কথম রোদিসি রোদিসি। সীতা কেন কাঁদছে? তাহলে এই শীতেটা কি? এই শীতেটা হলো, শীতের সঙ্গে কি আছে? বিসর্জক চিহ্ন আছে। এই শীতেটা হলো কি? সম্বোধনে প্রথম। শীতেটা হলো সম্বোধনে প্রথম। কত মিনিট হলো? 35। শীতেটা হলো সম্বোধনে প্রথম। ক্লিয়ার? এই যে বিসর্জক চিহ্ন দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো। নেক্সট হলো, এবার আমরা জানবো সম্বোধনে প্রথম হলো, এবার আমরা কর্তরি প্রথমা। কর্তরি প্রথমা, আর বেশি নাও না, 5 মিনিট লাগে, 5-6 মিনিট লাগে। কর্তরি প্রথমা। কর্তরি প্রথমা কি? কর্তরি প্রথমা মানে যেটা কর্তৃকারক সেটাকেই বলছে কর্তরি প্রথমা। যে ধরো বললাম রাম পঠতি, এই যে বললাম রাম পঠতি, ওই ইয়ে বোঝাতে গেলাম না, স্বতন্ত্র কর্তায় প্রথমা বোঝাতে গেলাম, ওখানে যে উদাহরণটা, ওই উদাহরণটাই আমি দিচ্ছি এখানে। ধরো বললাম রাম পঠতি, রাম পড়ছে। তাহলে কর্তৃকারক মানে এই রামটা কোন কারক? কর্তৃকারক। কেন স্যার কর্তৃকারক কেন এটা? আচ্ছা, এই বাক্যতে ইয়ে ক্রিয়া কোনটা? পঠতি। পড়ছেটা ক্রিয়া। প্রশ্ন করো কে পড়ছে? অ্যান্সার রাম। কে দিয়ে প্রশ্ন করে, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পায় সেটা কোন কারক? কর্তৃকারক। যেটা কর্তৃকারক বলছি সেটাকেই বলা হয় কর্তরি প্রথম। তার মানে এটাকেই বলছে কি? কর্তরি প্রথম। এই রাম এটাকেই বলছে কি? কর্তরি প্রথম। মানে যেটা কর্তৃকারক সেটাকেই বলা হচ্ছে কর্তরি প্রথম। এবার তোমরা বলবো যে স্যার তাহলে এটা তো আবার স্বতন্ত্র কর্তাও প্রথমা, তাহলে আমরা কোনটা বলবো? দেখো, কেউ যদি এটাকে স্বতন্ত্র কর্তায় প্রথমা বলো সেটাও হবে, আবার কেউ যদি বলো কর্তরি প্রথমা সেটাও হবে। আবার যদি কেউ দুটোই বলো, স্বতন্ত্র কর্তায় প্রথমা বা কর্তরি প্রথমা। ক্লিয়ার? দেখো ভালো করে বোঝো, কর্তরি প্রথমা বলতে যেটা কর্তৃকারক, এক কথায় যেটা কর্তৃকারক সেটাকে আমরা সংস্কৃতে বলছি কর্তরি প্রথম। ক্লিয়ার? নেক্সট হলো কি? নেক্সট হলো কি? প্রয়োজক হেতুশ্চ। প্রয়োজক হেতুশ্চ, প্রযোজক হেতুশ্চ। আচ্ছা, প্রয়োজক হেতুশ্চটা কি? প্রয়োজক হেতুশ্চ, প্রয়োজক হেতুশ্চটা কি? কর্তা যখন নিজের কাজ নিজে করে তখন ওটা স্বতন্ত্র কর্তায় প্রথমা। কোন একটা কাজ কর্তা যখন নিজেই করছে তখন ওটা স্বতন্ত্র কর্তায় প্রথমা। আমরা জানি কোনো কাজে যদি কর্তা নিজস্ব প্রধান থাকে, কিন্তু হয়তো কোনো কাজ কাউকে দিয়ে করানো হচ্ছে, কর্তা যখন কোনো কাজ কাউকে দিয়ে করাচ্ছে, প্রয়োজক প্রথম বলছে যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো ক্রিয়াতে প্রবর্তিত করে। কর্তা যখন কাউকে দিয়ে কোনো কাজটা করায় তখন সেটাকে বলছে প্রয়োজক কর্তা প্রথম। প্রয়োজক কথাটার মানে কি? মানে কর্তা অন্য কোনো ব্যক্তিকে ভালো করে প্রয়োজক কথাটা, প্রয়োজক কর্তায় প্রথম। প্রয়োজক মানে কর্তা হয়তো অন্য কোনো ব্যক্তি বা অন্য কাউকে কোনো কাজে কি করছে? প্রযুক্ত করছে। প্রয়োজক মানে প্রযুক্ত করছে, তখন সেটাকে বলছে প্রয়োজক কর্তায় প্রথম। সাপোজ উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। বলছে গুরু শিষ্যকে বেদ পড়াচ্ছেন। গুরু শিষ্যকে বেদ পড়াচ্ছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, শিষ্য এখানে বেদ নিজে নিজে পড়ছে না গুরু তাকে পড়াচ্ছেন? গুরুই তাকে পড়াচ্ছেন।
শিষ্য এখানে কিন্তু বেদ নিজে নিজে পড়ছেন না, শিষ্য নিজে নিজে বেদ পড়ছেন না, গুরু তাকে পড়াচ্ছেন। তার মানে কি, পড়ানোর কাজটাতে কি করছে, গুরু শিষ্যকে প্রযুক্ত করছে। অর্থাৎ পড়ানোর যে কাজ, সেই কাজে গুরু কি করছে, শিষ্যকে নিযুক্ত করছে। এই যে গুরু যে শিষ্যকে পড়ানোর কাজে যে নিযুক্ত করছে, শিষ্য তখন নিজে নিজে পড়ছে না, প্রযুক্ত। সেই জন্য গুরুতে হবে প্রয়োজকর্তায় প্রথম। তারপর ধরো বললাম মা 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 তার পুত্রকে চাঁদ দেখাচ্ছে। মা বলছে দেখো দেখো, ওই দেখো চাঁদ। তো পুত্র কি নিজে নিজে চাঁদটা দেখেছে না, মা তাকে দেখাচ্ছে চাঁদটা। মাতা পুত্রম চন্দ্রম দর্শয়তি। তাহলে কি, মাতা পুত্রম চন্দ্রম দর্শয়তি। তাহলে কি, মাতা পুত্রম চন্দ্রম দর্শয়তি, মা পুত্রকে চাঁদ দেখাচ্ছে। আচ্ছা আমাকে বলো তো, পুত্র কি চাঁদটা নিজে নিজে দেখছিল? কখনোই দেখছিল না। না, মা তাকে ওই চাঁদ দেখার কাজে পুত্রকে নিয়োগ করেছে। দেখো দেখো, ওই দেখো চাঁদ মামা, দেখো ওখানে চাঁদ মামা উঠেছে, দেখো। তো পুত্রকে কি করছে, ওই চাঁদ দেখার কাজে নিযুক্ত করছে, প্রযুক্ত করছে। যেহেতু এখানে মানে প্রযুক্ত করা হচ্ছে, যে প্রযুক্ত করাচ্ছে মানে যে কাজটাতে যুক্ত করছে, যে কাজটাতে কাউকে কাজটাতে যে যুক্ত করছে, তাতে হবে প্রয়োজকর্তায় প্রথম। তাহলে এখানে কে যুক্ত করছে, মা যুক্ত করছে, মাত্রাই হবে প্রয়োজকর্তায় প্রথম। কেন প্রয়োজক নাম হয়েছে, ওই যে কাজে কোন একটা কাজে প্রযুক্ত করছে, সেই জন্য প্রয়োজকর্তা। প্রয়োজকর্তা কেন হচ্ছে, ছাত্র শিক্ষককে পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, যাই হোক মিস্টেক, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এই যে শিক্ষক যে ছাত্রকে পড়াচ্ছেন, ছাত্র কি নিজে নিজে পড়ছিল না, শিক্ষক বলছেন যে এটা পড়ো ওটা পড়ো বা এইভাবে পড়ো বা ওইভাবে পড়ো। শিক্ষক যেভাবে ছাত্রকে পড়তে বলছেন, ছাত্র কিন্তু সেইভাবে পড়ছে। তার মানে কি, শিক্ষক মহাশয় এখানে কি করছেন, ছাত্রকে একটা কাজে প্রযুক্ত করছেন। যে প্রযুক্ত করছেন, কোন কাউকে যে প্রযুক্ত করছেন, তাতে হবে প্রয়োজকর্তা। তাহলে এখানে প্রয়োজকর্তা কিসে হবে, শিক্ষকে হবে। ক্লিয়ার? এই প্রয়োজকর্তাতে হয় প্রথম। তাহলে এখানে মাতা আছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, শিশু তো নিজে নিজে দেখছে না, স্বতন্ত্রকর্তা কি, তাহলে শিশু চাঁদ দেখছে, তখন স্বতন্ত্রকর্তা। তা তো হচ্ছে না, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তো মা কাউকে কি করছে, তার শিশুকে কাজে প্রযুক্ত করছে। যেহেতু প্রযুক্ত করছে, সেহেতু হবে কি, এটা হলো প্রয়োজকর্তায় প্রথম। প্রয়োজকর্তা কোথায় হবে, মা হবে, মাতা হবে প্রয়োজকর্তায় প্রথম। মাতাতে হবে প্রয়োজকর্তায়, তাহলে আমরা কি বলবো, প্রয়োজকর্তায় প্রথম। ক্লিয়ার? বোঝা গেল? তা আজকে আমার কিন্তু আমরা এই অবধি বুঝলাম। তাহলে আজকে আমরা কি বুঝলাম, কারক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিলাম। তারপর আমরা কি করলাম, কর্তৃকারকে ঢুকলাম। কর্তৃকারক মানে প্রথমা ব্যক্তি। এবার কর্তৃকারক কিভাবে হয়, তার কয়েকটা পদ্ধতি আমরা জানলাম। 1, স্বতন্ত্র কর্তায় প্রথমা। 2, অব্যয়যোগে প্রথমা। স্বতন্ত্র কর্তায় প্রথমা শর্ট করে বলতে গেলে কি, যেখানে কি হবে, কর্তার যে কাজে কর্তার নিজের প্রাধান্য থাকবে, অর্থাৎ নিজে কাজটা করবে, তখন সেটা স্বতন্ত্র। তারপরে কি, অব্যয়যোগে প্রথমা। 3টে অব্যয়, ইতি, সম্প্রাতম, অসম্প্রাতম। এই 3টের মধ্যে যে কোনো একটা যদি বাক্যের মধ্যে দেখতে পেয়ে যায়, তাহলে বুঝে নেব যে ওটা সেই অব্যয়যোগে প্রথমা। যদি ইতি থাকে তাহলে ইতি অব্যয়যোগে প্রথমা, সম্প্রতম থাকলে সম্প্রতম অব্যয়যোগে প্রথমা, অসম্প্রতম থাকলে অসম্প্রতম অব্যয়যোগে প্রথমা। তারপর নেক্সট হলো কি, নেক্সট হলো সম্বোধনে প্রথমা। সম্বোধনে প্রথমাতে কি দেখলাম, যে কাউকে সম্বোধন করে যে ডাকলাম, যে কাউকে সম্বোধন করা, তাহলে সম্বোধনে কি হয়, প্রথমা ব্যক্তি। তারপরে কি আছে, তারপরে আমরা কর্তরি প্রথমা। কর্তরি প্রথমা কোনটা বললাম, যেটা কর্তৃকারক সেটাকে বলছে কর্তরি প্রথমা। তার মানে স্বতন্ত্র কর্তাটাও কর্তরি প্রথমা বলা যেতে পারে। উদাহরণ তো আমি দিয়ে বোঝালাম কর্তরি প্রথমা।
অর্থাৎ যেটা কর্তৃকারক তাকেই বলছে, বাংলা যেটা আমরা কর্তৃকারক বলছি, কে বা কাকে দিয়ে কে বা কারা দিয়ে প্রশ্ন করে কর্তৃকারক, সেটাকে বলছে কর্তৃপদ। অর্থাৎ কর্তৃকারকটা হলো কর্তৃপদ। তারপরে হলো প্রয়োজক কর্তা প্রথম। প্রয়োজক কর্তা কি? যখন কর্তা কাউকে কোনো কাজে প্রযুক্ত করছে। এই অবধি আজকে আমরা বুঝলাম। এর পরের দিন আমরা কিন্তু যে আরেকটা থাকলো তোমার প্রাতিপদিক অর্থ মাত্র প্রথমা আর উক্ত কর্ম প্রথমা, এটা পরের দিন আমি পরের ক্লাসে বোঝাবো। আজকে এই অবধি।